সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের সমালোচনায় সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচিত কর্মকর্তাদেরকে, এছাড়াও এখানে অনেক উপস্থিত আছেন আইনজীবী ভাই বোনেরা, ধন্যবাদ জানাচ্ছি। আজকের মূলত সাংবাদিক সম্মেলন আপনারা জানেন 5ই আগস্টের পরে 2 দিন পরে নতুন সরকার আসলো। এই সরকার নিকট জনগণের, আইনজীবীদের অনেক দাবি। গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জনগণের কোনো ভোটের নয়, সমর্থন নাই। প্রত্যেকটা নির্বাচনেই বিতর্কিত ছিল, বিনা ভোট ছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আওয়ামী লীগের যুবলীগ ছেলেবেলেরা ভোট কেন্দ্র দখল বা বিনা ভোটে নির্বাচন দিয়েছিল। মানুষ, সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য, কেউ কোনো বিচার পায়নি। শত বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে, অনেকে আয়না করে নিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে 10 বছর 11 বছর পরে। সেই সময় কোর্টে আসছিল, আদালত নিম্ন আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে আসছিল, কোনো বিচার পায়নি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতা কর্মীরা অনেকে হত্যা করেছে, অনেকে আহত করেছে, অনেক অপরাধ করেছে। শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল, এই কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি। আর 5ই আগস্ট হলো 16 বছরের ছাত্রদের আন্দোলন সামনে ছিল, আন্দোলনের অগ্রগতি ছিল। তো সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল। 16 বছরের ক্ষোভ, বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে কিন্তু এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, আন্দোলন হয়েছে। সরকার পরিবর্তন হয়েছিল, সরকার প্রধান দেখতে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতা কর্মীদেরকে 3 দিকে চলে গিয়েছিল। আপনারা জানেন আমাদের অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাট হয়ে গেছে। তারা তাদের সময় যেসব ব্যাংকগুনা তারা দিয়েছিল, সেইসব ব্যাংকগুনা 3য় পর্যায়ের ব্যাংক বলছে, আওয়ামী লীগ নেতাদের লাইসেন্স দিয়েছিল ব্যাংকগুনা করার জন্য, সব ব্যাংক খালি হয়ে গেছে, তারা নিয়ে গেছে। সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা নিয়ে গেছে। তারপর সর্বস্তরে দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষ আদালতে আসতে পারেনি। আদালতে কোনো সমটো কোনো রুল ইস্যু করে না, ইন্টারফেয়ার করে, কারণ বিচার ব্যবস্থা পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ। আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা প্রতিবাদ করেছিলেন, সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে। এবং সেই সময় আপনার আর্গুমেন্ট, আপনার সাংবাদিক সাহেব ছিলেন অসুস্থ, চিকিৎসা করাবে। আর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি, সরকারি অ্যাটর্নি জেনারেল না, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। সেই সময় অ্যাটর্নি জেনারেল বড় মাহবুব সাহেবের ভূমিকা আপনারা জানেন, পরবর্তী অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আপনারা জানেন। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদক আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। পরবর্তী খোরশেদ আলম খান সাহেব করেছেন, একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাজা দিতে হবে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিজয় নিয়ন্ত্রণ হলে বেগম খালেদার মিথ্যা মামলায় সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না,
বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আবার আদেশ পাইনি, রিজেক্ট করে দিয়েছে। অসুস্থ রোগীর চিকিৎসা করতে পারেন না, শুধু বিচার বিভাগে। এমনকি তাদের পছন্দ মতো যখন রায় না হতো, তারা বিচারকরা হয়রানি করত, অপমান করত। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রায় দিলেন, 7 জন বিচারপতি নিয়ে। আওয়ামী লীগ এক নেতা বললেন তিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, আপনি বিরুদ্ধে রায়, নাহলে 4 বছর দেওয়া হবে না। সে এস কে সিনহাকেও তারা ক্যান্সার রোগী বানিয়ে আনিসুল সে বলছে ক্যান্সার রোগী বিদেশ যাবে। এস কে সিনহা বলছেন আমি সুস্থ আছি, না আপনি ক্যান্সার হিসাবে চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তারপর পদত্যাগ করতে হবে, চেক আপ করে দেশে ফেরত করবে। সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। স্পেশাল আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বাবাটা এমবিসির পদ। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগটা আতঙ্ক ছিল, বিচারগুলো আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এস কে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারপর আমার সাথে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালার দিয়েছিল। কেন খালার দিল? দ্রুতদের মামলায় দ্রুত ওই তার বিচারকের গ্রেফতার করতে চায়, পুলিশও গ্রেফতার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এস কে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজ থেকে আসছি। সকল ক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ করছি এই আন্দোলনের সরকার। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় তৎসামান্য, কোন পরিবর্তন আসেনি, হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমরা জানি। তো আমার অনতি বিলম্বে সরকারের সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বললাম রহস্যজনক কারণে না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকবে, আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের বিতর্ক, এই সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন সরকার তো করতে পারছিল, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে যদি কোনো বক্তব্য আসেনি, এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতে আইন মন্ত্রণালয়ের বক্তব্য করতে হবে, ইন্টিগ্রিটি বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কত কাজ করত, কই নিম্ন আদালতে এখনো তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ঘুরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশন হেডকোয়ার্টারে অনেক বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সহযোগিতার অভিযোগ আছে, অনেক বিচার বিরুদ্ধে। বিভিন্ন রাজশাহীতে খুব বা বরিশালে ডিভিশন হেডকোয়ার্টারে সেখানে কিন্তু এখনো একই চলছে। এবং ঢাকা আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচার করছে নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারের সাথে, জামিন নেয় বা সে যেটাই করে। এখন সে সিন্ডিকেট হয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলোতে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার আনবে, কিন্তু আমি জানি না
সরকার কিন্তু এই বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছে। এটা এটা আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবে। যেমন ধরেন সরকার যদি এত চাইতো বেগম খালেদার মামলা করেন বা রাজনীতি মামলা কোনো বা অন্যান্য মামলা করুন, রাজনীতি মামলা করতে এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা বিচার অফিসাররা টেলিফোন করতো অমুকের রিমান্ডে দেবেন, অমুকের সাজা দেবেন নাকি, এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকের সময় কথোপকথন আছে কিনা সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি, সেগুলো কিন্তু সে রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেম, কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই এখন কোনা বের করেন, তদন্ত করার অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাত্রে তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাতো শালা বিয়ে করতো, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পূর্ববাসী হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপর সুপ্রিম কোর্টে দেখেন হাইকোর্ট ডিভিশন, আমরা তো নাম বলিনি, আমরা বলছি গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি বিচার করেছে, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছে, বিতর্ক বিচারপতিদের অপসারণ করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কেন নেওয়া হচ্ছে না তা বুঝতেছি না। আওয়ামী লীগের সময় সবাই যে খারাপ হয়েছে তা না, অনেক ভালো বিচারপতিরা আছে, অনেক বিচারপতিরা আছে। পার্টিকুলারলি যাদের সঙ্গে বিতর্কিত শপথ ভঙ্গ করে রাজনীতি বিচার করেছেন বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করেছেন বা তোপদের কাজ করেছেন এবং তোপদের রায় দিয়েছেন, বাছাই করুন তাদেরকে। আজ সুপ্রিম অচল অবস্থা হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনে, প্রায় 60-62 জন মাননীয় বিচারপতিকে ওনারা কোন গুরুত্বপূর্ণ বয়ান দিচ্ছে না, পর্যবেক্ষণ করতে দেবে, অনেক সময় নিচ্ছে। এত সময় দরকার নাই, সবাই জানে, জাতীয় জানে, সাংবাদিকরা জানে, সব লয়াররা জানে কারা কারা এগুলো করছে। আমি মনে করি ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। পাশাপাশি নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে সেটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কে বিচারপতি নিয়োগ করবে কোন রকম সিদ্ধান্ত হচ্ছে না। বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছেন না আপনারা। জাতি চাই কোন ধরনের বিচারপতি হয় সুপ্রিম কোর্টে, অবশ্যই মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং অনেস্ট, সৎ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায়ও আছে, রায় সহজে নিতে পারেন আপনারা, সেটা করছেন না আপনারা। এতে কি হলো, সুপ্রিম কোর্ট অর্থটা সৃষ্টি হচ্ছে, মানে নেমতে পারছে না। আমি মনে করি এই ব্যাপারেও খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। আমি দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্ট। আসেন আপনার দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম। কিছু কিছু দুর্নীতি তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। সরকার যারা চাপতে চায়, সরকার যারা ধরতে চায় তাদেরকে ধরছে। এখন তো অনেক টাকা, অনেক দুর্নীতির কথা আসছে,
কারো কাছে 1000 কোটি টাকা, কারো প্রধানমন্ত্রী বলছে তার পিওনের কাছে 400 কোটি টাকা, তারপর এই কোম্পানি সেই কোম্পানি 1000 কোটি টাকা, 200 কোটি লোন দিচ্ছে, 2000 কোটি লোন দিচ্ছে, 5000 কোটি লোন দিচ্ছে, টাকা দিচ্ছে না। কোথায় ছিল দুদক এত পর্যন্ত? গত 16 বছর দায়িত্ব পালন করে না কেন দুদক? কারণ দুদক তার দায়িত্ব পালন করে নাই। তাহলে এই দুর্নীতিবাদটা কিভাবে সেই সময় কোন রকম খুব ভালো চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন করে কিছু স্টেপ নেয়। দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আর দুদক আইনজীবীরা তারা ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল, সেখানে কোনো পরিবর্তন নাই, সেখানে পরিবর্তন নাই। এখন যে খুরশিদ আলম সরকার রয়ে গেছে, খুরশিদ আলম খান রয়ে গেছে, সে বিচার করছে বেগম খালেদা চিকিৎসা করবে বা একটা রাজনীতি চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করেন, সেখানে বিরোধিতা করছে। দুদকের হলো আমল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিক ভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রতিশ সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস ওদের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে, তারা অভ্যস্ত হয়ে গেছে গত সরকার দালালি করা, সহযোগিতা করা। সুতরাং এটাও সংস্কার করা দরকার। ধরেন মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন একটা আছে, সেটার কাজটা কি? সেটার কাজ কোনো ভূমিকা নাই, সেটাও সরকার সঙ্গে সঙ্গে করছে। দায়িত্ব ছিল কার? এই ছাত্র আন্দোলন। ধরেন সারা 16 বছর তো ছিলই, যে কত লোক ক্রসফায়ারে মারা গেছে, কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কোনো রিপোর্ট নাই। এমনকি এই যে এই ছাত্র আন্দোলনে কত লোক হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার দায়িত্ব ছিল না? কোন পালন করছে? পালন করে। সুতরাং সেটা ভেঙে দেওয়া উচিত। নির্বাচন কমিশন, সব নির্বাচন কমিশন সরকার দালালি করছে, ওরাই তো সবচেয়ে কারাপ্টেড লোকজন। তারাই তো এই নির্বাচন, এই আপনার ভোট জালিয়াতির মধ্যে সহায়তা করছে, দুর্নীতি ব্যস্ত ছিল তারাও। সেখানে পরিবর্তন দরকার। সেখানে যারা আছে, এই চেয়ারম্যান সহ যারা আছে, তাদেরকে শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতি বা এই অপরাধের জন্য কতজন চেয়ারম্যান ছিল বা কমিশনার ছিল, তাদের বিচারে আওতায় আনতে হবে। তারা শুধু নির্বাচন কমিশনের লোকজন কি করছে, কমিশনার কি করছে জানেন আপনি? জাতির মেরুদণ্ডে আঘাত করেছে। তারা সারা বাংলাদেশে বিজেপি প্রতিনিধি ছিল বিভিন্ন ইলেকশনে, শিক্ষকরা, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকরা, ব্যাংকের কর্মচারীরা, সবাইকে তারা কারাপশন ইনভলভ করছে, ভোট টাকা। এরা মহা অপরাধ করছে তারা। আর শিক্ষকদের কারাপশন ইনভলভ করা মানে কি? জাতি ওই শিক্ষক, আমার ছেলেমেয়েরা ওই শিক্ষক যারা ভোট চলতে সহায়তা করছে, বিজেপি পুলিশ ছিল, ইলেকশন দায়িত্ব করছে, ওরা আমাদের ছাত্রদের পড়াচ্ছে, কি পড়াবে তারা? তারা মহা অপরাধ করছে। জাতিকে তারা একটা বিভীষিকা অবস্থায় নিয়ে গেছে, জাতীয় ক্ষতি হয়েছে। একজন দায়ী নির্বাচন কমিশন, তাদের কর্মকর্তাগণ, তার রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন জায়গায় যারা খেলা ছিল বিভিন্ন নির্বাচনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব ছিল, ইউনি ছিল, ব্যবস্থা নিতে হবে। তারপর আশ্চর্যজনক, আমরা আশ্চর্য হয়ে যাই, সুপ্রিম কোর্ট আইনজীবীরা আশ্চর্য হয়ে যাই, এই আন্দোলনে কতজন মারা গিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত কোন সংখ্যা পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়। এই যে কদিন আগে, কিছু কদিন আগে আশুলিয়া থেকে ভ্যান গাড়িতে লাশ দেখলেন, সেটা তো হিসাব আসে নাই। এই গণহত্যা এখনো সরকারের পক্ষ থেকে কতজন মারা গিয়েছে
এ পর্যন্ত সরকার কোন রকম সংখ্যা উল্লেখ করতে এখনো প্রকাশ করতে অনুরোধ প্রকাশ করে সে ব্যাপারেও কিন্তু আমরা সরকারের দাবি জানাচ্ছি তাড়াতাড়ি প্রকাশ করা হোক। দেখেন বিজেপি দুর্বল থাকাতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, ওই যে রিচার্জ রিপোর্টটা আওয়ামী লীগ সরকার শুরু দিল, এটা তদন্ত হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু আপনার প্রকাশ্যে আসেনি এখনো। এখন কিন্তু প্রকাশ হয়নি। কেন প্রকাশ হয়নি? কারা জড়িত সেই বিচার দেশের মানুষের টাকা চুরির জন্য? সেও দাবি জানাচ্ছি। তো এই কারণে এগুলো সবকিছু বিচার, যদি বিচার করতে হলে এগুলো সব আসতে হবে, কিছুই নেই। কারণ আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোন সংস্কার, কোন গতি নেই, সংস্কারের গতি নেই। আমি তারপর ধরেন সরকারের পক্ষ থেকে ডিএজি, এজি, পিপিএসি এগুলো লাগাচ্ছে, এগুলো কিনছে, এগুলা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বেশিরভাগই মানে পরিবর্তন করে, এদের খরচ পরিবর্তন করে আগের সরকার প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে। প্রতিটা লোকজন ঢুকে তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজকে আবার তার প্রশ্রয় দিবে প্রশাসন থেকে। আমরা এটা আশা করি না। এটা চিন্তা করতে হবে। সবকিছু মিলেই আমরা মনে করি এইসব বিচার বিভাগের সংস্কারটা দ্রুত করার জন্য দাবি জানাচ্ছি সরকারের নিকট। আমার মনে হয় যদি বিচার শক্তিশালী না হয় তাহলে যে শত শত হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে পরিবর্তনের জন্য, তাদের রক্তের সাথে আমরা কিন্তু বেমানি করা হয় মনে করি। সুতরাং তাড়াতাড়ি করা উচিত। বিচারের সংস্কারটার দাবি জানিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য পাচ্ছি। আমরা কোন সংখ্যা বলিনি সুপ্রিম কোর্টের বিষয়ে, ব্যক্তিগত কেউ বলি সেটা দায়িত্ব সুপ্রিম কোর্টের ছেড়ে দেবে না। আমরা কোন সংখ্যা বলিনি। আমি আবার রিপিট করছি, যারা বিচারক হিসেবে শপথ নেওয়ার পর রাজনৈতিকভাবে বিচার করেছেন এবং যারা দুর্নীতি জড়ায় পড়ছেন, শপথ ভঙ্গ করছেন, দলের লোকজন গেলে তখন গিয়া ও তাদেরকেই প্রশ্রয় দিয়েছেন। আমি এরকম চাই না, বিচারের শক্তিশালী চাই। আর এগুলো হয়েছে কারণ জানেন, আমি বিচারপতি নিয়োগের কোন নীতিমালাই নেই, যেগুলো হয়ে যাবে বিচারপতি। ডেফিনেটলি প্রথমত শোনেন, শপথ ভঙ্গ বলে যে কোনো সময় বিচারপতি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে। সরকার যদি চায়, যদি আমরা আইনজীবীদের তাদেরকে পরামর্শ দিতে হবে। সরকার সিদ্ধান্ত নেয়, তাদের সঙ্গে আলোচনা করে। আমাদের অনেক আইনজীবী আছে, আমরাই বলে দেবো কিভাবে করতে হয়। বিচারপতি নিয়োগের নীতিমালা আছে, বরখাস্ত করার আইন, তাদের শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ড ব্যবস্থা করার নীতিমালা আছে। Definitely, they are competent, capable, এবং তারা প্রতি সরকারের দুর্নীতির সঙ্গে জড়িত নয়, সমর্থক নয়। There should not be prosecution in the prosecution.
আমি এখন দাবি জানাচ্ছি। এই আয়াতুল্লাহ ভাই কোনো সংখ্যা নাই। যারাই শপথ গ্রহণ করেছে, রাজনৈতিক বিচার করেছে, তাদের স্ট্যান্ডার্ড কেয়ার আমাদের মাননীয় বিচারপতিদের বিচারকদের তাদের স্ট্যান্ডার্ড কেয়ার হাই স্ট্যান্ডার্ড। সামান্যতম বিচ্ছুত হলেই দেশের দুটি সেরে কখন ভাই আপনারা একটা তালিকা দিবেন? আপনারা তো দাবি করতেছেন যে দাবিটা লিখিত আকারে প্রধান বিচারপতি বা যেখানে দিলে কাজ হবে ওখানে দিবেন কিনা একটা তালিকা সহ। আপাতত আমি ডিমান্ড করছি, দাবি জানাইছে সুপ্রিম আইন কমিশন আমাদের সংস্কার